স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ৭। সতর্কীকরণ। এই গল্পে অশালীল ভাষা ও গালাগালির ব্যবহার রয়েছে যা সকল পাঠকদের জন্য উপযুক্ত নাও হতে পারে। পাঠকদের নিজ বিবেচনায় পড়ার অনুরোধ করা হচ্ছে। নাজহার গলায় হাত রাখে তৌসির, ওকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে ঠেসে ধরে। নাজহার পিঠ ঠেকে গিয়ে দেওয়ালে। নাজহা বেশ ব্যথা পায়, এতে চোখ কুঁচকে নেয় কষ্টে। তৌসিরের মস্তিষ্ক চায় ওকে জানে মেরে দিতে, কিন্তু মন চায় না, মন বারংবার বাধা দেয়। নাজহার একদম মুখোমুখি হয়ে নাজহার কালচে সবুজ নয়নের ন্যায় কঠোর চোখে চেয়ে বলে, দিতাম গলা টিপে, সাওয়া ভৈরা নিতাম। নাজহা জানে তৌসির ওকে মারবে না, কেন জানি একটা আলাদা বিশ্বাস আছে মনে যে তৌসির ওকে কিছু করবে না, আর করলেও নাজহার ভয় লাগছে না। তাই শান্ত চোখে তৌসিরের চোখে চোখ রেখে তাকিয়ে বলে, আপনার মর্জির উপর নির্ভর করে। তৌসির নাজহার কথায় কিছু সময় চেষ্টা করে নিজের রাগ দমাতে, কিন্তু পারে না। শরীর জ্বলছে রাগে, তাই গলা টিপে ধরেই নেয়। নাজহার গলা চেপে ধরে বলে, তোর এত সাহস, আজ সাহস বের করে নিমু। নাজহার শ্বাস ফেলতে পারছে না, যন্ত্রণায় নিজের সবটুকু শক্তি দিয়ে তৌসিরের হাত চেপে ধরে, নিজের দুই হাত দিয়ে যাতে তৌসির ওকে ছেড়ে দেয়। গলা ফেটে যাচ্ছে, রগ মনে হয় বেরিয়ে আসতে ছিঁড়ে, এমন অনুভূতি হচ্ছে। তৌসির নাজহার এমন অবস্থা দেখে নিজের রাগ দমন করে নেয়। নাজহার গলা ছেড়ে দেয় আর রুক্ষ গলায় বলে, যদি বউ না হতি তাইলে আজ তোরে এনে কবর দিয়া দিতাম লো মাগি। নাজহা ছাড়া পেয়ে মাথা ঝুঁকে গলায় হাত ধরে সমান তালে কাশতে থাকে। চোখ লাল হয়ে গেছে, বুক ধড়ফড় করছে যন্ত্রণায়। নাজহাকে এমন করতে দেখে তৌসির হাত বাড়িয়ে ওকে একটানে কোলে তুলে নেয়। নাজহার সাথে সাথে ধস্তাধস্তি করতে শুরু করে এতে, আর চিৎকার করে বলে, আমায় ছাড়ুন বলছি, ছুবেন না আমায়। তৌসির নাজহার কথায় কর্ণপাত না করে ওকে বিছানায় নিয়ে বসায়। ওকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে গ্লাস ঠোঁটে ঠেকিয়ে ধরতে ধরতে বলে, আমার বউ হইয়া আমার লাগে গাদ্দারি করবি তো এমনেই মরবি, জানোয়ারনি। নাজহা পানি খায় না, উল্টো রাগে তৌসিরের হাত থেকে গ্লাসটা নিয়ে ফ্লোরে সজোরে ছুঁড়ে মারে, আর বিষভরা নয়নে তৌসিরের ন্যায় তাকিয়ে বলে, আমি খাবো না পানি, প্রয়োজন নেই এসবের। তৌসির নাজহার কথায় ওর দিকে একটু ঝুঁকে গিয়ে দাঁত চেপে বলে, তোমার সাওয়াই এই ঝাল থাপড়াইয়া নামামু আমি। নাজহা তৌসিরের কথায় ওর দিকে রক্ত চোখে চেয়ে রয় কিছু সময়, তারপর হিংস্র বাঘিনীর মতো তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে চিৎকার করে বলে, আজ ফ্লাশ করেছি না, আর যদি পাই তো ডিরেক্ট পুলিশের কাছে দিব। আমি আপনার যতক্ষণ না ক্ষয় করব ততক্ষণ শান্ত হব না, মনে রাখবেন। তৌসির নাজহার সাহস দেখে হতবাক হয়ে চেয়ে রয় ওর পানে। তৌসিরের কলার ধরেছে কত বড় সাহস! তৌসির এক পলক নাজহার দিকে তাকায়, তারপর আবার কলারের দিকে তাকিয়ে বলে, কলার স্যার শাওয়ার মাইয়া। নাজহা তৌসিরের কথায় নিজের হাতের দিকে তাকায়, তারপর নিজের শরীরে যত শক্তি আছে তা প্রয়োগ করে দুই হাতে চেপে ধরে তৌসিরের কলার, ছিঁড়ে নেয় কিছুটা, আর হুঙ্কার দিয়ে বলে, ছাড়বো না, ছিঁড়ে নেব। তৌসির নাজহার সাহস দেখে হতবাক ও বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে নাজহার পানে। কিছু মুহূর্ত রক্ত চোখে চেয়ে নাজহার থুতনি চেপে ধরে বলে, তোর সাহস বেশি বেড়ে গেছে ডাকাতের বাচ্চা। নাজহা নিজের থেকে তৌসিরের হাত ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলে, আমার সাহস বাড়েওনি কমেওনি, ঠিকই আছে। তুই কোন সাহস আমার পাঞ্জাবি ছিঁড়লি? নিঃসাহসে ছিঁড়েছি। তৌসির নাজহার কথায় একদৃষ্টিতে চেয়ে থাকে ওর পানে, তবে নির্মম চোখে মনে মনে ভাবে, এই নাদানের বাচ্চার সাহস বেশি বেড়ে গেছে, এর একটা ব্যবস্থা করতে হইব, নয়তো দুদিন পর আমার বুকের উপর উঠে আজান দিব। তৌসির ধীরে ধীরে নাজহার গালে হাত রাখে। নাজহা বেশ ঘাবড়ে যায়, হঠাৎ তৌসিরকে এতটা শান্ত দেখে। তৌসির ওর এতটা কাছে আসছেই বা কেন? মনে ভয়ের খোরাক জাগে। তৌসির নাজহাকে কিছু করতে যাবে, তখনই ওর চোখ যায় নাজহার গলায় লাল দাগ দেখতে পায়, যেটি গলা চেপে ধরার জন্য হয়েছে। তৌসির এটা দেখে স্তব্ধ চোখে তাকিয়ে রয় নাজহার গলা পানে। ফর্সা ধবধবে ত্বকে আঙুলের ছাপগুলো লাল দাগ হয়ে আলতো ভাসছে। এটা দেখে তৌসির আর কিছু না বলে নাজহার থেকে ছিটকে দূরে সরে যায়। বুক ভরা অশান্তির শ্বাস ছেড়ে টাস করে বিছানায় নাজহার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। হাঁটুর নিচ অবধি পা বিছানার বাইরে ঝুলিয়ে রাখে। নাজহাকে একটু কষ্ট দিতে চায় না ও, কারণ যদি নাজহাকে কিছু করে আর নাজহা নিজের বাড়ির লোককে এসব বলে, তবে ওরা তৌসিরের সাদাসিধা ফুপিকে শান্তিতে সংসার করতে দিবে না। তাই নিজেকে সংযত করতে হবে। তৌসির কসম খেয়েছে নিজের দাদাজানের কাছে যে ও নাজহাকে আগলে রাখবে। যদি ওয়াদায় আবদ্ধ না থাকতো তাহলে এতদিনে নাজহার কবর খোঁড়া হয়ে যেত, বা শরীরের বিভিন্ন অংশ বের করে নিয়ে বেঁচে দিত। এখন কিছুই করতে পারবে না। ভেবেছিল বউটা একটু নরম টাইপের হবে, ও যা বলবে তাই শুনবে, কিন্তু হলো উল্টো। এ তো বউ নামের শত্রু। তৌসির তো ভয়ে আছে নাজহা না কবে ওকে ঘুমের মধ্যে কুপিয়ে নেয়।
তৌসিফ সিলিংয়ের দিকে একদৃষ্টিতে চেয়ে এসব ভাবছে। এদিকে নাজহার ঘেন্নায় গা ঘিন ঘিন করছে কেন জানি। ও বসে আছে অগ্নিনয়নে ফ্লোরের ন্যায় তাকিয়ে। রাগ কন্ট্রোল করতে না পেরে দুই হাতে দাঁত চেপে বিছানার চাদর খাবলে ধরেছে। ফ্লোর থেকে চোখ তুলে আশেপাশে চোখ বুলায় এক নজর। তখনই চোখে পড়ে তৌসিরকে। তৌসিরের লুঙ্গি হাঁটির উপর উঠে গেছে। এতে ওর লোমযুক্ত ধবধবে ফর্সা পুরুষালী পা নাজহার চোখে স্পষ্ট। নাজহা ঘেন্নায় চোখ ফিরিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, নির্লজ্জ। তৌসির নাজহার কথায় মেখে হেসে সিলিংয়ের থেকে চোখ ফিরিয়ে নাজহার ন্যায় তাকায় কিছু সময়, চেয়ে আবারও দৃষ্টি নিবদ্ধ করে সিলিংয়ের ওপর আর কটাক্ষ করে বলে, বউয়ের সামনে লুঙ্গি না পরলেও চলে, আমি তো পরে আসি, তাই আমি নির্লজ্জ না রে গাদ্দারনি। গাদ্দারনি কত বড় কথা। নাজহা চোখ বড় বড় করে তৌসিরের দিকে ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকিয়ে সংযমদীপ্ত ভঙ্গিতে বলে, আমি আপনার সাথে কি গাদ্দারি করেছি এত বড় তকমা দিচ্ছেন? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাজহার দিকে ব্যঙ্গদৃষ্টিতে তাকিয়ে বলে, এই যে আমার কয়েক হাজার লস করাইলা। নাজহা নিজের অন্তর্জ্বালা দমন করে বলে, ভালো করেছি, এটা যদি গাদ্দারি হয় তবে আরও করব গাদ্দারি। তৌসির তুচ্ছ-তাচ্ছিল্য ভরা গলায় বলে, হ্যাঁ তা তো করবি, তুই তো নোবেলপ্রাপ্ত গাদ্দার পরিবারের মাইয়া। নিজের মুখ সামলে নিন, অতিরিক্ত বলছেন। খাঁটি কথা কইতেই ছ্যাঁত লাইগা গেছে শাওয়া। নাজহা এক লাফে উঠে বসে, রাগে শরীর ফাটছে, মন চাচ্ছে তৌসিরের বুকে একটানা কোপ মারতে মারতে কলিজা ছিন্ন করে নিতে। এক গালাগালি এক গালাগালি। নাজহা রাগ নিয়ে বেডের সাইডের কাবার্ডের ওপর যে পানির জগ রাখা ছিল সেটা হাতে নিয়ে কোনো কিছুর পরোয়া না করে তৌসিরের ওপর ছুঁড়ে মারে। তৌসিরের ওপর পানি পড়তেও হকচকিয়ে ওঠে, এমনটা আশা করেনি, এক ঝটকায় উঠে বসে। এশার নামাজ শেষে গ্রামের বাজারের একটা টং দোকানে বসে আছেন তালহা ভাই। গায়ে জড়ানো ছাই রঙের একটা শার্ট আর সাথে জিন্সের প্যান্ট। চুলগুলো সবসময়ের মতো এলোমেলো রূপ নিয়ে কপালে পড়েছে কিছুটা। এক হাতে এক পা গরম চা আর অন্য হাতে জ্বলছে সিগারেট। এই দুই জিনিসই ওনার আপন বর্তমানে আল্লাহর পরে। চায়ের রস এক ফোঁটা না হলেই না হয়। চা গিলতে গেলে কম্পার হিসেবে সিগারেটও এক টান দেওয়া লাগে। সিগারেট টানতে টানতে কালচে দাগ পড়ে গেছে ঠোঁটে। উনি এসব খাচ্ছেন আর ভাবছেন একটা মিঠে অতীত নিয়ে। আর তা হলো, নাজহার বয়স যখন 14, তালা ভাই একদিন রাতে আকাশের ন্যায় তাকিয়ে আকাশ দেখছিল। তখন নাজহা ওনার পাশে এসে দাঁড়িয়ে নিজের সমস্ত সাহস একত্র করে একখানা বাণী ক্ষীণ গলায় উচ্চারণ করেছিল, তালা ভাই, আমি আপনাকে পছন্দ করি। আমি আপনাকে পছন্দ করি। এই বাণী কর্ণগোচর হতেই তালা ভাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন সেদিন। তবে তার দৃষ্টি আকাশপানে নিবদ্ধ থেকেছিল। তালা ভাইয়ের অন্তর উত্তালতায় ভরপুর হয়েছিল। এমন মহাবাণী তিনি তার সুধা সঞ্চারিণীর মুখ থেকে শুনেছিলেন ওই মুহূর্তে। তালা ভাই কথাটি শুনে মনে মনে আনন্দিত হলেও তা বাস্তবতার সঙ্গে মেলেনি নেননি সেদিন। তিনি জানতেন নাজহা শুধুমাত্র আবেগে এমন বাণী উচ্চারণ করেছে। সেদিন কিছু সময় চুপ থেকে তিনি ঘাড় ফিরিয়ে তাকিয়েছিলেন সুধাময় চোখে নিজের শূদ্রনীর পানে। তারপর ঠোঁট আগলিয়ে হেসে স্নিগ্ধ সুরে বলেছিলেন, আবেগ ঝেড়ে বিবেক দিয়ে ভাব, দেখবি তোর ঝেড়ে ফেলা আবেগের সাথে এই তালহাও ঝরে যাবে তোর অন্তর হতে। তাল্লা ভাইয়ের উক্তি শুনে নাজহা অসহায় দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। আজ কেন জানি সেই অসহায় মুখটা বারবার তাল্লা ভাইয়ের চোখের সামনে ভেসে উঠছে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার। তাল্লা ভাই মানেই বাস্তবতার খোরাক। তালুকদার পরিবারের এত মারামারি, এটা ওটা এসবে উনি নেই। উনি আলগোছে বাঁচেন, বাবা থেকেও নেই। পরিবার থাকলেও তারা কখনো তাল্লা ভাই কেমন আছেন বা কী প্রয়োজন খোঁজ নেয়নি। নিজ মতো যেমন তেমন করে বেঁচে আছেন। দাদিজান আর দাদাজান খেয়াল রাখেন যদিও। বাবার সাথে তালা ভাই কথা বলেন না আজ 22 বছর ধরে। ওনার মায়ের মৃত্যুর 30 দিন পরই ওনার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই অভিমানে আজও কথা বলেন না বাবার সাথে। যদিও বাবা সবসময় চান কথা বলতে, কিন্তু তালা ভাই কথা বলেন না। ওনার অন্তরে ঘৃণা জন্ম নিয়েছে এই ভাবনা থেকে যে 40টা দিনও অপেক্ষা করতে পারলেন না ওনার বাবা। এতটা কম ভালোবাসায় সংসার করেছিলেন তার মা। মা চলে যাওয়ার পর বাবাও পর হয়ে গেলেন। ওনার আপন বলতে তিনি নাজহাকেই মনে করতেন। নাজহাই খেয়াল রাখতো ওনার, চা বানিয়ে দিত, বাইরে থেকে এলে পানি দিত। মা যেমন সন্তানকে আগলে রাখতেন সেভাবেই নাজহা আগলে রাখতো ওনাকে। তার কাপড় পর্যন্ত নাজহা ধুয়ে দিত। অনেক দিন ওনার মুখে ভাত তুলেও দিয়েছে। খুব খেয়াল রাখতো ওনার। এই অগোছালো তালহা ভাইকে গোছানোর জন্য নাজহাই ছিল, কিন্তু আফসোস তালহা ভাইয়ের এত আপন মানুষটাও ওনার হয়ে থাকলো না। তালহা ভাই নিজেকে সামলে চারপাশে চোখ বুলান। চোখ দুটো লাল হয়ে আছে। 3-4 দিন ধরে ঠিকমতো ঘুম নেই বিধায় এমন সময় 4-5টে ছেলে এসে তালহা ভাইয়ের পাশে বসে তার দিকে একটা গিটার এগিয়ে দিয়ে একজন আবদার এঁটে বসে, তালহা ভাই একটা গান। তালহা ভাই নীরব চোখে ওদের দিকে তাকান। ওনার গানের গলা ভালো বিধায়
গ্রামের প্রায় সবাই ওনার গলায় গান শুনতে চায়। কি আর করা, ছোট ভাইদের আবদার। সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে সবটুকু চা একেবারে গিলে নিয়ে গিটারটা হাতে তুলে নিলেন। অতঃপর গিটারের তারে সুর তুললেন আহত গলায়। তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্রের চোখ, আমি কি আর দেব বলো, তোমার শুধুই ভালো হোক। তোমার ভোলা ভালা হাসি, আমার বুকের ভেতর ঝড়। তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থর থর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়, আমি কি এক ঘরে থাকি, ছিল কত কথা বাকি। তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। এতটুকু গেয়েই তালহা ভাই থেমে যান, বুক টেনে শ্বাস নিতে পারছেন না, বড্ড কষ্ট হচ্ছে ওনার। নাঝার মুখটা বারবার ভাসতে চোখের সামনে। নাঝার বলা, তালহা ভাই, মৃত্যুর আগ অবধি মনে থাকবে, আমার চোখের অসহায় পানিগুলোও আপনার মন গলাতে পারেনি। এই কথাটা পুড়িয়ে খাচ্ছে তালহা ভাইয়ের অন্তর, কুড়ে নিচ্ছে নাঝাকে না পাওয়ার দহন। সবাই মিলে মন দিয়ে শুনছিল, হঠাৎ বন্ধ হয়, সবাই স্তব্ধ হয়ে যায়। তালহা ভাই চোখ বুজে বুক ভরে শ্বাস নেন। চোখ বুজতেই নাঝার চাঁদমুখখানা আবারও ভেসে ওঠে, দহনে দগ্ধ হয়ে আবারও গেয়ে ওঠেন, তোমার নরম কাতর হাত, আমার দিনের মতো রাত, তুমি ঝিনুক কুড়াও যদি, আমি হব শান্ত নদী। আবারও থেমে যান তালহা ভাই, আর গাওয়া সম্ভব হচ্ছে না ওনার পক্ষে। নাঝাকে বড্ড মনে পড়ছে, খুব বেশি মনে পড়ছে। ওনার কানে ভাসছে সেই 4 বছর আগে নাঝার বলা কথা, তালহা ভাই, আমি আপনাকে পছন্দ করি। এটা মনে হলে কলিজা ছিঁড়ে যায়, মনে হয় কেউ মনে হয় পুড়িয়ে দিচ্ছে। তালহা ভাই কিছু সময় চুপ থেকে আবারও জোর গলায় গেয়ে ওঠেন, আমার আসার সময় হলে, তুমি হাত ফসকে গেলে, তোমার যাওয়ার পায় তারা, আমি হই যে দিশে হারা। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ, তোমার ফেরার সম্ভাবনা, অমাবস্যার জ্যোৎস্না। তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। তৌসির, নাজেম চাচা, মিনহাজ মামা, তৌসিরের মেজো চাচা তন্ময় চাচা আছে সাথে, ওদের কিছু কাছের লোকজন, কেরামত আলী, নুহাম শাহ, রুদ্র দেওয়ান। তৌসির নাঝাকে কিছু করেনি আর না কিছু বলেছে। নাঝা পানি মেরে চুপচাপ বেরিয়ে এসেছে রুম থেকে, কারণ নাঝার সামনে থাকলেই নাঝাকে আছাড় মেরে ফেলতো। রাগ কন্ট্রোল করতে হবে, তাই কিছু বলেনি, পরে প্রতিশোধ নেওয়া যাবে। তৌসির রাগ কমাতে এই আড্ডায় যোগ দিয়েছে। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলেন, কিরে নটবর, তুই ভিজা কেন? তৌসির সোফায় হেলান দিয়ে বিরক্তির স্বরে বলে, আর কইও না, এক শাওয়া আয়না দিছো গলায় ঝুলাইয়া। মিনহাজ মামা ভ্রুকুচকে বলেন, কেন, ও তোরে ভিজাইছে নাকি? ভিজাইছে কি শুধু, ওই আফ্রিকান মালের জন্য যে মাল রাখছি, ওইটাও দিছে বাথরুমের টাঙ্কিতে। তন্ময় চাচা এটা শুনে কটাক্ষ করে হেসে বলেন, আরে নতুন নতুন এমন করব, বুঝাইস বাচ্চা মাইয়াডা। নাজেম চাচা মদের গ্লাসে বরফ নিতে নিতে বলেন, বুঝাইস মাইয়াডা রে, আর না বুঝলে জায়গায় জিন্তা গাইরা নিস। তৌসির খাপছাড়া স্বরে উত্তর দেয়, এত সুন্দর বউ মাইরা নিতাম কস, পরে তোর মারে হাঙ্গা দিবি আমার কাছে। মিনহাজ মামা হেসে বলে, আমার মারে দিমু, করবি, দাদিরে না কইরা নানিরে করলে লাভ হইব ভালো। তৌসির তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, আমার আর কাউরে লাগতো না, আমি আমার নাদান বউরে নিয়াই বাসমু। তন্ময় চাচা হেসে বলেন, একজন বেড়া মানুষের সবচেয়ে আপন তার বউ, এই জগৎ সংসারে বেচারি নিজের সব ছেড়ে নিঃস্বার্থে সারাটা জীবন কাটাইয়া তুমি দেয়, তাই বউরে কলিজার ভেতর লুকাইয়া রাখো, নিজে না খেয়ে তাকে খাওয়াইও, ঘাট তারামি করলে একটু বুঝাইও, তার হাতে দু একটা মাইরও খাইও, তারপরও বউরে কষ্ট দিও না। তৌসির তন্ময় চাচার লেকচার শুনে তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, মেজো চাচা, বউরে বেশি ফস দিতে নাই, এগুলো বাদ দাও, কামের কথা কও। নাজেম চাচা বলেন, কি আর কামের কথা কমু, আজ একটারে কুপাইছি ইচ্ছা মতো, কুপাইতে কুপাইতে ভেতরের সব কিছু ক্ষয় কইরা নিছি, তাই আর এর শরীরের কিছু বেচা যাইতো না। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলে, বালের রাগ সামলাইতে পারো না, জানে মারলেই তো হয়, এমনি সব নষ্ট করার কি আসিল। মিনহাজ মামা বিয়ারের বোতলে ঠোঁট লাগাতে লাগাতে বলেন, আরে আমি ওর জায়গায় হইলে তো ওর শরীরের অংশ খুঁজেও পেত না কেউ। ভালো করছে মারছে, আরে শুয়োরের বাচ্চা নিজের সৎ বোনরে রেপ করছে, 15টা পোলা নিয়া মাইয়াডা মারাই গেছে, কত বড় জানোয়ার। তৌসির এটা শুনে বলে, ওই 15টা এখনো বাইসা আছে? হ আছে, ধরতে পারে নাই পুলিশ, এই আসল কালপিটটারে রুদ্র ধইরা আনছিল। তৌসির রুদ্রের দিকে তাকিয়ে বলে, আগামীকাল ওই সবগুলোরে ধরবি, তোর লগে ওসিও থাকবো, ওকে ধইরাই না আমারে কল দিস, আমি মারমু বেশ কয়েকটা, কিডনি পামু এতে। রুদ্র দেওয়ান বলে, আচ্ছা, কিন্তু 2টা কিডনি আমার লাগবো। 4টাই নিবি নে। আচ্ছা। নুহামশা বলে, আমার চোখ 2 জোড়া লাগবো। নাজেম চাচা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, গতকালই না 2টা নিলি,
আরও লাগবো ছোট চাচা আরও দুইটা। তৌসির বলে, আচ্ছা নিবিনে, আগে ওই খানকির পোলাগো ধইরা তো আন। কেরামত আলী মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে নিয়ে বলে, তন্ময় চাচা, আপনার আগামীকাল সমাবেশ আছে, কয়টায় বের হইবেন? তৌসির হাসতে হাসতে বলে, সমাবেশে গিয়া কি করবা মেজো চাচা? আখেরি জনগণ যেমনে চিল্লাই, মাঝে মধ্যে মন চায় সবগুলারে বোমা মাইরা উড়াইয়া দেই। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলেন, হরে এইটা আমারও মাইন্ডে আই, কিন্তু কি করবো কত, না গেলে তো আর ভোট পাবো না। তৌসির হেসে বলে, যাও যাও, আর রাজনীতিবিদের নামে বড় দুর্নীতিবাজ হও। মিনহাজ মামা তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলেন, এইবার যত টেন্ডারের টাকা আইব সব বেশ অর্ধেক মাইরা দিবা মেজো ভাই সাহেব। নাজেম চাচা বলেন, বেশ, অর্ধেক কেন, পুরাটাই খাইয়া নিও, কি করবা মাইনষের লাগি কইরা, মানুষ তো আর ভালা কইতো না। তৌসির রুমে আসে এখন রাত 3টে। নাঝা পানি মারার পর যে গিয়েছিল আর এই এলো, ড্রাগস নিয়েছে হালকার উপর ঝাপসা একটু, তাই কিছু সময় বসে ওটা নেশা কাটিয়ে ঘরে এলো। নেশা কাটার আগ অবধি রুমে প্রবেশ করেনি, কারণ এখানে নাঝা আছে। নিজের কন্ট্রোল হারিয়ে অসহ্য কিছু হয়ে যায় তবে কি হবে? নাঝার সামনে নিজের পুরুষত্বের নিয়ন্ত্রণের সম্মানটা পানসে হয়ে যাবে, সারা জীবনের দাগ থেকে যাবে। আর যে নাঝা তৌসিরে কদিনেই এটা বুঝে গেছে, যদি কিছু হয় ওদের মধ্যে অমন রকম, তবে নাঝা তৌসিরকে সারা জীবন খোঁটা দিবে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে নাঝার পাশে এসে দাঁড়িয়ে নাঝাকে দেখতে শুরু করে। নাঝা ডান কাত হয়ে শুয়ে আছে, ওর মাথার কাছে একটা সাদা বিড়াল পেট উল্টে শুয়ে আছে। ওর ডান হাতের বাহুতে একটা ব্রিটিশ লং হেয়ার বিড়াল শুয়ে আছে, আর চোখ নাঝার মতোই সবুজ। আর ওর বাঁ পাশে ক্যালিকো বিড়াল শুয়ে আছে, এটা আবার অন্যরকম। এই বিড়াল ত্রিবর্ণের, পশমওয়ালা, সাদা রঙের উপর কমলা বর্ণ। এই বিড়ালগুলো বিদেশি। নাঝার বাদামি কোঁকড়ানো চুলগুলো ওর উপর এলোমেলো হয়ে ছিটিয়ে আছে। এই চুলগুলো দেখলে মনে হয় শিউলি ভেজা ভরের মতো বাদামি কোঁকড়া কেশ। তৌসিরের নাঝার এই আবেগঘেরা মুগ্ধতার সৌন্দর্যে চোখ জুড়িয়ে আসে। মুগ্ধতার মোহজাল তৌসির অতল নয়নে চেয়ে রয় কিছু সময় নাঝার পানে, আর মনে মনে শোধায়, সিদ্দিক তালুকদার একখান ঝিজ জন্ম দিছে রে, এক্কেরে মনের মতো। তৌসির নাঝাকে দেখা ছেড়ে টেবিলের দিকে যায় টর্চ লাইট নিতে, কারণ ও আর কেরামত আলী মিলে আলো শিকারে যাবে মাছ ধরতে বিলে। আজ বিকেলেই পশ্চিমে দোষী বিলে বড় বড় গজার মাছ দেখেছে। মাছগুলো একদম পোক্ত, কারণ এই বিল দোষী বলে কেউ অতটা যায় না। কেউ যাক আর না যাক, তৌসির যায় মাঝে মধ্যে, গিয়ে রাত্রিরের বেলা ধরে আনে মাছ। ওর মা আর বিবিজান চিল্লান যেন না যায়, কিন্তু তৌসির এসবের তোয়াক্কা না কখনো করেছিল আর না করবে। ও নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে। লাইট নিয়ে সাথে ভ্যাসলিনের কৌটোটাও নিয়ে নেন হাতে, তারপর নাঝার পাশে এসে বসে। বাঁ পাশ থেকে বিড়ালটাকে অতি সাবধানে সরাতে সরাতে মন দিয়ে বলে ওঠে, যেমন বিলাইরে নিয়ে ঘুমাইতাছিস, ভবিষ্যতে অমনে আমার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইলেই হইব। এই বলে আপন মনে মেকি হেসে নাঝার উপর থেকে ওর চুলগুলো হাত বাড়িয়ে সরিয়ে দেয়। নাঝার গলায় আলতো করে হাত রাখে, হাত রেখে বুঝতে পারে নাঝা ঘেমে গেছে আর যাবেই তো, এত গরমের মধ্যে চুল ছেড়ে ঘুমিয়েছে যে। তো সে ধীরে ধীরে নাঝার ডান পাশে এসে দুই হাঁটু ঘিরে বসে। ওর ডান পাশ থেকে বিড়ালটা সরিয়ে নিয়ে ধীরে ধীরে ওর দুই কাঁধে হাত রেখে ওকে ঘুমের মধ্যে তুলে বসায়। নাঝার মাথায় এসে ঠেকে তৌসিরের বক্ষে। তৌসির কেঁপে ওঠে অল্প, কারণ নাঝার নাক মুখ ঘেঁষে যাচ্ছে বারংবার ওর গলায়। নাঝার ঘুমন্ত উষ্ণ শ্বাস তৌসিরকে এলোমেলো করে দিচ্ছে ভেতর থেকে। ঘুমের ঘোরে নাঝার ঠোঁট বাড়িয়ে বিড়বিড় করে বলে, আব্বা আমি যাব না ওই বাড়িতে। তৌসির নাঝার কথায় ওর দিকে মুখ নামিয়ে তাকাই, একটুর জন্য তাকিয়েও চোখ আটকে যাচ্ছে নাঝার নিষ্পাপ মুখখানায়। তৌসির নিজের মনকে সামলিয়ে দুই হাতের মুঠোয় বন্দি করে নেয় নাঝার, তাকে বিমোহিত করে রাখা বাদামি কেশকুণ্ডলগুলোকে। তারপর ধীরে ধীরে সেগুলোকে অন্তর থেকে বোনা যত্নের জালে খোপা করতে থাকে অতল মনোযোগী হয়ে। খোপা করা শেষ হলে আপন মনেই বনে, শাওয়ার মাইয়ার এক চুল মাইরি পাটের মতো আমার হেরান কইরা দিল। এই বলে নাঝার কাঁধে হাত রেখে ওকে শোয়াতে যায় ফের। তখনই আবারও নজর আটকায় নাঝার আস্তা চাঁদের আলোর ঝলমলে করা শশীময় চেহারায়। তৌসির মোহবিষ্টতায় চেয়ে রয় নাঝার ওই চাঁদের আভায় মোহময় চেহারায়। কি একটা ভেবে ধীরে ধীরে নাঝার বাগালে নিজের নাক মুখ ঠেসে ধরে চোখ বুজে রয়। নিজের স্ত্রীকে প্রথম চুম্বন করলো তৌসির, ভেতরটা কেঁপে উঠছে এই অনুভূতিতে। বুক ধরপড় করার পরও তৌসির নিজের নাক মুখ ঘেঁষে রয়। অনেক সময় নাঝার নরম গালখানায় মন চায় না নাঝাকে ছাড়তে। যদি নাঝাকে আপন বক্ষে টেনে নিয়ে কয়েক কোটি বছর ঘুমাতে পারতো, তবে হয়তো শান্তি লাগতো তৌসিরের এই অশান্ত মনে। নাঝা মাইগ্রেন ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছে বিধায় এসবের খবরও নেই, ঘুমের দেশেই তলিয়ে আছে। আর এমনিতেও ওকে ঘুমের মধ্যে কেউ উড়িয়ে নিলেও
ও টের পায় না এমন বেজাতি ঘুম ঘুমায় ও। নাজহাকে আলগোছে শুয়ে দিয়ে ওর গলায় ভ্যাসলিন লাগিয়ে দেয়। তসরিনের মনটা এখনো বড্ড অশান্ত হয়ে আছে। নাজহাকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না, ভেতরটা কেমন কেমন করছে, কিলবিলিয়ে উঠছে। নিজের মনের এই বেহাল দশায় তৌসির বিরক্ত হয়ে সদাই আপন মনে, স্বরের বাচ্চা একটু কাছে আইলেই ভিতরে কুত্তা দৌড়ানি শুরু হইয়া যায়। এ বলে উঠতে উঠতে আবার বলে, এই আরেক শাওয়ার যন্ত্রণা। হাতে লাইট নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে, তবে দরজার কাছে এসে আরেকবার পিছনে তাকায় ঘুমন্ত নাজহাকে দেখে অজান্তেই মুচকি হেসে বলে, মায়াটা সুন্দর আছে। এই বলে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে হাতের টর্চটা জ্বালিয়ে কেরামত আলীকে নিয়ে বের হয় বিলের উদ্দেশ্যে। কেরামত আলী পা ফেলতে ফেলতে বলে, ভাইজান কোসানসি নয়ডা। তৌসির লুঙ্গির কোণ তুলে ধরতে ধরতে বলে, ভালাই করছোস, আগেরটাই ধার ছিল না। কেরামত আলী এবার জিজ্ঞেস করে, ভাইজান এত দেরি হইল কেন আপনার? তৌসির উত্তর দেয়, আর কইস না, তোর ভাবির লাগি দেরি হইয়া গেছে। এটা শুনে কেরামত আলী আর কিছু বলে না, চুপচাপ কিছু সময় পার করে, তারপর আবার প্রশ্ন করে, আচ্ছা ভাইজান একটা কথা কই। কি কবু? তুই তো কথাই কস খালি। কেরামত অনুমতি পেয়ে জিজ্ঞেস করে, আপনার সাধুকর্ম সম্পর্কে সব যাই নাও, ভাবি আপনারে কিছু কয় না? তৌসির কেরামতের প্রশ্নে অল্প হাসে, তারপর উত্তর দেয়, কিছু কয় না মানে আমারে জেলে দিবার ডর দেখায়, আর কিতা কমু তোরে। কেরামত আলী এটা শুনে বুক টেনে শ্বাস ছেড়ে বলে, সাবধানে থাইকেন ভাই, খবিশদের মাইয়া আনছেন। কথা বলতে বলতে এতক্ষণে বিলের কাছে চলে এসেছে ওরা। তৌসির কোর্সটা কেরামতের হাত থেকে নিতে নিতে বলে, জানি ও খবিশের ঘরের খবিশ, নোবেলপ্রাপ্ত গাদ্দার, কিন্তু কি করমু, বউ তো আমার, আর বউয়ের বেলা সব গাদ্দারি মাপ। কেরামত এটা শুনে হাবলার মতো হেসে বলে, বউয়ের বেলায় সব মাপ, বউ মনের রানী। বউরে মনের রানী করলেও রাজত্ব বউয়ের হাতে দেওয়া উচিত না। কেন? বউদের রাজত্ব দিলেই জীবন শেষ, ওরা রাজত্ব পাইয়া রাজার কলিজার উপরই উঠে আজান দেয়। এই বলে তৌসির লুঙ্গির নিচের অংশের কোণ কোমরে গুজে কোষটা ধরে সামনে আগায়। কেরামত আলী আর কিছু না বলে চুপচাপ ওর পেছন পেছন যায়। তৌসির হঠাৎ থেমে যায়, কি একটা ভেবে আশেপাশে চোখ বড় বড় করে তাকায়, তারপর হাতে থাকা মাছ ধরার লোহার কোষটা শক্ত করে ধরে পিছনে তাকে এক মুহূর্ত দেরি না করে সোজা কেরামত আলীর বুকে ফ্যাত করে লোহার কোষের আগাগুলো ঢুকিয়ে দেয়।